রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সমান হয় দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। কিসের কারণে সমান হয়? দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। আমরা দুতরফা দাখিলা পদ্ধতি জানি সমপরিমাণ ডেবিট হবে, সমপরিমাণ ক্রেডিট হবে। এই কনসেপ্টের উপর বেস করে রেওয়ামিলটা প্রস্তুত করা হয়। রেওয়ামিলটার দুই পাশও সমান হবে, মানে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ সমান হবে। এটা হিসাব চক্রের 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ, তার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হলো লেনদেন চিহ্নিত করা। দ্বিতীয় ধাপটা হলো কি? লেনদেন লিপিবদ্ধ করা। তৃতীয় ধাপ খতিয়ান মানে শ্রেণীবিন্যাস করা, এবং 4 নম্বর ধাপটা হলো রেওয়ামিল বা সংক্ষিপ্তকরণ। তো এই খতিয়ানের ডেবিট জের রেওয়ামিলের ডেবিট দিকে বসবে এবং খতিয়ানের ক্রেডিট জের রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। মানে হলো আমরা খতিয়ান যখন করি, একটা খতিয়ান করে নগদানকে ডেবিট বা ক্রেডিট পাই, যদি যেটা পাবো ওই ডেবিট পাইলে রেওয়ামিল ডেবিট পাশে বসবে, ক্রেডিট পাইলে রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে। এটা হলো বাস্তব প্রেক্ষাপটে, হ্যাঁ। কিন্তু আমরা ম্যাথ করার সময় তো সঠিকটা পাবো না, আমরা তো সঠিক পাশে বসাইতে হবে। বাট বাস্তব প্রেক্ষাপটে খতিয়ানে ডেবিট হইলে রেওয়ামিল ডেবিট হয়, খতিয়ানে ক্রেডিট হইলে রেওয়ামিল ক্রেডিটে হয়। এখানে ম্যাথ করার সময় কিন্তু এগুলো পাবো না। এখন খতিয়ানে ডেবিট কি হবে? ডেবিট হবে 3 ধরনের জিনিস। একটা হচ্ছে কি উত্তোলন, সম্পদ এবং ব্যয়। এগুলো থাকতে নর্মালি কি হবে? এগুলো সবসময় ডেবিট হবে। তো এগুলোকে আমরা একসাথে লিখছি কি উৎসব, রসু উত্তোলন, স দিয়ে সম্পদ এবং ব দিয়ে ব্যয়। এবং ক্রেডিট যেগুলোকে আমরা সংক্ষেপে প্রকাশ করছি আদম দ্বারা, আয়, দায় এবং মূলধন দ্বারা। তো এই যদি আমরা কোনো হিসাব মানে 5 প্রকার যে হিসাবগুলো আছে, এই 5 প্রকার হিসাবের মধ্যে যদি আমরা এগুলো পাই, আয়, দায়, মূলধনকে পাই, তাহলে সেটা হলো ক্রেডিটে বসাবো আমরা রেওয়ামিলে, আর ডেবিটে বসাবো উত্তোলন, সম্পদ, ব্যয় পাইলে, হ্যাঁ। ওকে, ভাড়া, বাট্টা, কমিশন ও সুদ। ভাড়া, বাট্টা, কমিশন, সুদ প্রদত্ত না প্রাপ্ত উল্লেখ যদি না থাকে, কারণ সেক্ষেত্রে প্রদত্ত হিসাব মনে করে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে। মানে আমরা জানি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রতিষ্ঠানের জন্য আয়ও হয় আর ব্যয়ও হয়, দুইটাই হয়। তো সেক্ষেত্রে আয় বলতে আমরা বুঝি কি? প্রাপ্ত, যেটা পাওয়া গেছে সেটা হলো আয়, আর প্রদত্ত যেটা প্রদান করা হয়েছে সেটা ব্যয়। তো যখন প্রাপ্ত ভাড়া লেখা থাকবে তখন সেটাকে আমরা কি মনে করব? আয় লেখা মনে করব। প্রদত্ত ভাড়া লেখা থাকে সেটাকে আমরা ব্যয় মনে করবো, কারণ প্রদান করা হয়েছে। তো আর যদি কিছুই লেখা থাকে না, শুধু লেখা থাকে ভাড়া, তখন সেটাকে আমরা ব্যয় মনে করব। মানে যে জিনিসগুলোর সাথে প্রাপ্ত এবং প্রদত্ত হয়, মানে আয় এবং ব্যয় উভয়ই হয়, বাট কোনটা এখানে উল্লেখ নাই, প্রদত্ত না প্রাপ্ত কোনোটাই উল্লেখ নাই, ব্যয় না আয় কিছু উল্লেখ নাই, তখন সেটাকে ব্যয় মনে করে লিপিবদ্ধ করতে হবে। তারপর বলা হচ্ছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি কি? ক্রেডিট। শুধুমাত্র একটা সঞ্চিতি হচ্ছে ডেবিট। একটা সঞ্চিতি ডেবিট, সেটা হলো পাওনাদারের বাট্টা সঞ্চিতি। পাওনাদারের বাট্টা সঞ্চিতি শুধু ডেবিট হবে। কারণ কি? সঞ্চিতি বলতে উল্টোটা হয়। যেমন দেনাদার কি? ডেবিট। দেনাদারের বাট্টা সঞ্চিতি ক্রেডিট। তাহলে পাওনাদার কি? পাওনাদার ক্রেডিট। পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা ডেবিট। অনাদায়ী পাওনা বাট্টা সঞ্চিতি ক্রেডিট। মানে বাট্টা সঞ্চিতি উল্টোটা হবে। ডেবিট থাকলে মূলটা যদি ডেবিট থাকে তাহলে বাট্টা সঞ্চিতি ক্রেডিট হবে, মূলটা ক্রেডিট থাকলে বাট্টা সঞ্চিতি ডেবিট হবে। তাহলে বলছে অগ্রিম ব্যয় সমান সমান সম্পদ। যদি কোনো ব্যয়ের অগ্রিম হয় সেটা সম্পদ, যে কোনো ব্যয়ের অগ্রিম। যেমন সেটা ভাড়ার অগ্রিম হইতে পারে, বেতনের অগ্রিম হইতে পারে, বিমার অগ্রিম হইতে পারে, যে কোনো ব্যয়ের যদি অগ্রিম হয় সেই অগ্রিমটাকে বলা হবে কি? সম্পদ। কারণ অগ্রিম দিচ্ছি, যতদিন পর্যন্ত অগ্রিম দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা সুবিধা ভোগ করতে পারবো। দেন বলছে বকেয়া বা পদেয় ব্যয়, দায়। বকেয়া, যদি কোনো ব্যয় বকেয়া করা হয়, যেমন ভাড়া বা বেতন বা বিমা সালামি, যেটাই বলি, যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে, বকেয়া মানে সেটাকে দিতে হবে, তাই এটাকে দায় মনে করতে হবে। দেন বলছি কি অগ্রিম আয় বা অনুপার্জিত আয় বা অনার্জিত আয়, একই কথা। যদি এটা হয় তাহলে সেটা দায় মনে করতে হবে। কেন দায়? অগ্রিম আয় মানে ইনকাম করার আগে যদি তুমি অর্থ নিয়ে আসো সেটা হলো অগ্রিম আয়। যেমন অগ্রিম উপভাড়াটা তোমার আয়টা অর্জন হয় নাই, আগেই সেটা অগ্রিম নিয়ে আসছো, তাহলে সেটা তোমার জন্য দায়, ব্যবসার জন্য দায়, তাই এটা কি হবে? ক্রেডিট হবে। আবার বকেয়া বা অনাদায়ী আয়ের বকেয়া, ইনকাম করছো বাট সেটা বকেয়া আছে, তাহলে সেটা কি? পাবা তুমি, সেটা তোমার জন্য সম্পদ। তাহলে আয়ের বকেয়া কি? সম্পদ মনে করতে হবে। তার মানে কি? ব্যয় আর আয় থেকে কি হয়? বকেয়া আর অগ্রিম হয়। ব্যয় আর আয় থেকে বকেয়া, অগ্রিম। এইখান থেকে দেখো যে ব্যয় আর আয় পাইলাম আমরা, এই ব্যয় আর আয় থেকে এগুলো কি হয়? সব বকেয়া আর অগ্রিম হয়। ওকে, তাহলে আমরা হিসাব 5 প্রকারের আর কি হয়েছে? সম্পদ, দায়, মালিকানা সম্পদ। তাহলে সম্পদ, যে কোনো সম্পদের কি হবে? সুদ হবে। সম্পদের হয় সুদ। তাহলে সম্পদের সুদ কি? সম্পদের সুদ হলো আয়। কারণ সম্পদ থেকে যে সুদ হবে সেই সুদ আমরা পাবো। যেমন ব্যাংকে জমা রাখছো, এটা সম্পদ, এখান থেকে সুদ তুমি পাবা। আবার বিনিয়োগ করছো, বিনিয়োগটাও সম্পদ, তো সেই বিনিয়োগের সুদটা তুমি পাবা। যে কোনো সম্পদের সুদ, যে সম্পদের সুদ হবে সেটা আয়। আবার যে কোনো দায়ের সুদ ব্যয়। দায়ের সুদ কিভাবে ব্যয়? মনে করো তোমার ঋণ আছে, তো সেই ঋণের কি সুদ হয়েছে, সেই সুদ তোমাকে কি করতে হবে? প্রদান করতে হবে।
তাহলে তুমি প্রদান করলে তোমার জন্য সেটা ব্যয়, যে কোনো দায়ের সুদ ব্যয়। আবার মূলধনের সুদ ব্যবসার জন্য ব্যয়, আবার উত্তোলন সুদ ব্যবসার জন্য আয়। কারণ কি, দেখো মূলধনের সুদ মালিক পাবে, ব্যবসায় মালিককে দিবে, তো ব্যবসায় প্রদান করে থাকে মালিকরে, তাই এটা ব্যয়। আর উত্তোলনের সুদ উত্তোলন করছে মালিক, যার কারণে ব্যবসায়কে মালিক সুদ দিবে, তাহলে এটা ব্যবসার জন্য আয়। আমরা সবসময় কি বলছিলাম যে ম্যাথগুলো করব বা যে কোনো কনসেপ্ট চিন্তা করবো ব্যবসায় চিন্তা করে, মালিকের চিন্তা করে কোনো কনসেপ্ট আমরা চিন্তা করি না।